আসসালামু আলাইকুম। আজ 15ই জুলাই 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি, জামাত, এনসিপি ত্রিমুখী বৈরিতায় কি ঘটতে যাচ্ছে দেশে? রাজনৈতিক দলগুলোকে যে অনুরোধ জানালেন আলী রিয়াজ। ইরানের আকাশে তেল ফুরিয়ে গেল ইসরায়েলি বিমানের, এরপর যা ঘটল। এবার বিস্তারিত। গত 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, নিজেরা কাঁদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই দেশ আমাদের, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাই যেন এক থাকতে পারি। কেবল এক থাকলেই এ দেশ উন্নত হবে, সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব। ওই দিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন সতর্ক করিনি। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরপর প্রায় 5 মাস পর সেনা প্রধানের সেই সতর্ক বার্তা এখন সচেতন সব মহলে গুরুত্ব পাচ্ছে। অনেকেরই উপলব্ধি, সেনাপ্রধান সেদিন ভুল কিছু বলেননি। সম্প্রতি পুরান ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি এর রেশ ধরে জামাত এবং এনসিপিকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছে। এটি রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফেসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে। অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসও একসময় জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। গত বছরের 4 ডিসেম্বর তিনি এ বিষয়ে দলগুলোর সঙ্গে বৈঠক করেন। দলগুলো দেশের অস্তিত্ব রক্ষা এবং অপপ্রচার ও আগ্রাসন ঠেকাতে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেয়। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও গত রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লেখেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। এই ধরনের আচরণ সমাজ জীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদ্গার ও অনৈক্যের বীজ বপন করবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি লেখেন, সব পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তৌফিক দেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, রাজনীতিতে এ ধরনের কাদা ছোড়াছুড়ি, রাজনীতিবিদদের চরিত্র হনন, তাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেয়া গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। এর একটি ঐতিহাসিক কারণ রয়েছে। আমাদের দেশে এই সংস্কৃতি পাকিস্তান আমল থেকে শুরু হয়। তখন প্রতিপক্ষকে অন্যায়ভাবে দালাল আখ্যায়িত করা হতো। স্বাধীনতার পর থেকে এটা ভয়াবহ আকার ধারণ করে। এর ফলাফল আমরা ভোগ করছি। আমাদের ইয়াং জেনারেশন বড় হয়েছে এই সংস্কৃতির মধ্যেই। পলিটিক্যাল এডুকেশনটি পলিটিশিয়ানদের কাছ থেকেই আসে। স্বাধীনতা এসেছে 50 বছরের বেশি সময় আগে। স্বাধীনতার পর যাদের জন্ম তাদের একাংশের বয়সও 50 বছরের কাছাকাছি। এরা এই রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যেই বড় হয়েছে। ইয়াং জেনারেশন যাদের বয়স 24 থেকে 25 বছর, তারা তো এর ভয়াবহ রূপ দেখেছে। একে অন্যকে গালাগাল করা, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অন্যায়ভাবে স্বাধীনতা বিরোধী, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, রাষ্ট্রদ্রোহী এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার হতে দেখেছে। পার্শ্ববর্তী দেশ ভারতে নরেন্দ্র মোদী তো কত কিছুই করছেন। তার বিরুদ্ধে মুসলমানদের উপর নিপীড়নের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সমালোচনা হয়। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী সহ সে দেশের অনেক রাজনীতিবিদ এ বিষয়ে নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন, কিন্তু তা অশালীন ভাষায় নয়। আমাদের দেশে রাজনীতিতে
চলমান কাদা ছোড়াছুড়ি ও চরিত্র হননের ভয়াবহ এই সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা রাষ্ট্রের রাজনীতির সংস্কার চেয়েছি, কিন্তু রাজনীতির অগ্রহণযোগ্য এই সংস্কৃতি তো মানসিক বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় অফিস খোলার উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়ক উপাদান সম্পর্কে দেশবাসীকে বিস্তারিত অবহিত না করে উপদেষ্টা পরিষদের এ বিষয়ে সম্মতি দেয়া আমাদের বিস্মিত করেছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় মানবাধিকার পশ্চিমাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। বিশেষ করে জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান যাদের একচোখা নীতি বিশ্বব্যাপী নিন্দনীয়, যাদের বিরুদ্ধে মানবাধিকারকে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের দৃষ্টান্ত রয়েছে, তাদের কার্যালয়ে খোলার অনুমতি প্রদান দেশের জন্য দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনবে বলে আমরা মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, জাতিসংঘের মানবাধিকারের সংজ্ঞা সর্বজন বিদিত না, বরং পশ্চিমা দর্শন প্রভাবিত, যা অনেক মাত্রাতেই বাংলাদেশ সহ প্রাচ্যের সমাজ দর্শন ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। জাতিসংঘের মানবাধিকারের সংজ্ঞার মধ্যে সমকামিতার বৈধতা দেয়া, ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেয়া, গর্ভপাতের অধিকার দেয়া, উত্তরাধিকারের ক্ষেত্রে নারী পুরুষকে একই বর্গে অন্তর্ভুক্ত করা, যৌনশিক্ষাকে উন্মুক্ত করা এবং মৃত্যুদণ্ডকে রহিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত। উপর্যুক্ত প্রত্যেকটা বিষয় আমাদের হাজার বছরের বোধ, বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় এই বিষয়গুলোকে ভিত্তি করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অতি খারাপ বলে প্রতিবেদন করবে, যা বিশ্বে আমাদের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করবে, বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভ্রমণকে বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশে বৈদেশিক পর্যটনকে নিরুৎসাহিত করবে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই কার্যালয় প্রাথমিকভাবে এখন সমকামিতা সহ উপযুক্ত বিষয়ে মানুষের মনোভাব তাদের অনুকূল করার জন্য নানা প্রচারণা চালাবে, ফন্দি ফিকির করবে। প্রথম কথা হলো, যা আমাদের সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না, যাতে আমাদের কোনো কল্যাণ নাই এমন বিষয়ে মানুষকে প্রভাবিত করার সুযোগ আমরা কেন দেব? দ্বিতীয়ত, প্রত্যেকটা বিষয় যেহেতু মানুষের হাজার বছরের বোধ বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তাই সমাজের ভেতর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে এবং প্রতিরোধ হবে। তখন মানুষের সহজাত প্রতিরোধকে নেতিবাচকভাবে সারা বিশ্বে উপস্থাপন করা হবে। সামগ্রিকভাবে এই কার্যালয় স্থাপনের কোনো ইতিবাচক দিক নেই, বরং এর সব মাত্রাতে দেশের ক্ষতি ও বিপদের সম্ভাবনা পরতে পরতে বিরাজমান। তাই কার্যালয় স্থাপনের এই সিদ্ধান্ত থেকে অবশ্যই সরে আসতে হবে। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে রাজনৈতিক নেতাদের সহযোগিতা চেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। মঙ্গলবার বেলা 11:15টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের 14তম দিনের আলোচনা শুরু হয়েছে। এতে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, লেবার পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা উপস্থিত রয়েছেন। আজকের আলোচ্য বিষয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন এবং এমপি নারী প্রতিনিধিত্ব। উদ্বোধনী বক্তব্যে আলী রিয়াজ বলেন, আমাদের সবাই মিলেই সফল হতে হবে। সফলতার মাপকাঠি হচ্ছে আমরা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি কিনা। সময় স্বল্পতার কারণে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সময়ের স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সময়ের স্বল্পতার কারণে কিছু বিষয়ে আমাদের যতটুকু অগ্রগতি প্রয়োজন আমরা ততটুকু অগ্রসর হতে পারছি না। এই সপ্তাহের পরে সময় স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে বাস্তবতার বিবেচনায় আমাদের কিছু কিছু বিষয়ে খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তাই আশা করছি সেগুলো আপনারা বিবেচনায় রাখবেন। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়ে আলী রিয়াজ বলেন, আমাদের জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে, যতদূর সম্ভব সবাই মিলে যেতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকেরই গত আলোচনাগুলোর মতোই কিছু অবস্থানগত পরিবর্তন অব্যাহত রাখতে হবে। কিন্তু সময়ের স্বল্পতা বিবেচনা করুন, যেন আমরা জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ তৈরি করতে পারি। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, কমিশন কোনো আলাদা এন্টিটি নয়, এটি সবার অংশীদার। ফলে আমরা যদি কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সবার, সেটি আমাদের বিবেচনা করতে হবে। সুতরাং ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে
আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আমরা তার অংশীদার মাত্র। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে। এটি আলাদা করে একটি সত্তা হিসেবে বিবেচিত হয়েছে এটি নয়। নিয়োগের পর থেকেই আমরা চেষ্টা করছি যেন আপনাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করতে পারি, সেটাই আমাদের চেষ্টা। এবার ইরানের খবর। ইরানের রাজধানী তেহরানের আকাশে উঠছে ইসরায়েলি যুদ্ধ বিমান। তীব্র উত্তেজনার সে মুহূর্তে হঠাৎই দেখা যায় বিপর্যয়। ইরানের আকাশ সীমার গভীরে গিয়ে একটি F-15 যুদ্ধ বিমানের জ্বালানি ট্যাঙ্কে ত্রুটি ধরা পড়ে। সামনে তখন মাত্র দুটি পথ খোলা, জরুরি অবতরণ কিংবা মাঝ আকাশে রিফুয়েলিং। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। পাইলটের সামনে দাঁড়িয়ে ভয়াবহ এক সিদ্ধান্তের মুহূর্ত। কঠিন সে পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন ইসরায়েলি সেই পাইলট। শেষ মুহূর্তে জরুরি রিফুয়েলিংয়ের মাধ্যমে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি। সেদিন কি ঘটেছিল তা এবার প্রকাশ্যে আনল ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলের জনপ্রিয় টিভি চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের অভিমুখে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধবিমান জ্বালানি ট্যাঙ্কের সমস্যার সম্মুখীন হয়। তখন যুদ্ধবিমানটি ইরানের গভীর ভেতরে প্রবেশ করে ফেলেছে এবং পাইলট তৎক্ষণাৎ পরিস্থিতির কথা নিয়ন্ত্রণ কক্ষকে জানায়। এই মিশনের সময় ইসরায়েলি বিমানগুলোকে কোনো আকাশভিত্তিক রিফুয়েলিং বিমান সঙ্গ দিচ্ছিল না। তাই দ্রুতই একটি রিফুয়েলিং প্লেন পাঠানোর পরিকল্পনা করা হয়। রিফুয়েলিং প্লেন সময় মতো পৌঁছাতে ব্যর্থ হলে যুদ্ধবিমানটিকে ইরানের প্রতিবেশী কোনো দেশে জরুরি অবতরণ করতে হতে পারত, এমন একটি বিকল্প পরিকল্পনাও তৈরি করা হয়েছিল। তবে প্রতিবেদনটি সেই নির্দিষ্ট দেশের নাম প্রকাশ করেনি। শেষ পর্যন্ত রিফুয়েলিং প্লেন সময় মতো পৌঁছে যায় এবং সফলভাবে জ্বালানি সরবরাহ করে বিমানটিকে রক্ষা করে। চ্যানেল 12 জানিয়েছে, এই মিশনটি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং আর কোনো কারিগরি ত্রুটি দেখা যায়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 13 জুন ইরানের ওপর আকস্মিক হামলা শুরুর আগে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান টোমার বার অভ্যন্তরীণ সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যুদ্ধের প্রথম 72 ঘণ্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত হতে পারে, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। অন্যদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল তাদের বাহিনী দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং একজন পাইলটকে আটক করে। তবে ইসরায়েলের আরবি ভাষার মুখপাত্র অভিচাই আদ্রাই এই দাবি নাকচ করে বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইসরায়েলের দাবি, তারা ইরানের সামরিক কমান্ড, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর হামলা চালিয়েছে, কারণ তাদের মতে ইরান ইসরায়েল ধ্বংসের জন্য এগিয়ে যাচ্ছিল এবং পারমাণবিক অস্ত্রায়নের পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি ছিল। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যদিও আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। তারা 500-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100 ড্রোন ছোড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে। এসব হামলায় 28 জন নিহত ও 3000-এর বেশি মানুষ আহত হন বলে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। এই হামলাগুলোর মধ্যে 36টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন জনবসতিতে সরাসরি আঘাত হানে। এতে 2305টি বাড়ি, 2টি বিশ্ববিদ্যালয়, একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং 13,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়ে পড়ে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনায় বসবে না ইরান। সোমবার বিষয়টি জানিয়েছে এএফপি। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরানকে বলেন, সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কবে, কোথায় এবং কখন বৈঠক হবে তা এখনও ঠিক করা হয়নি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। বিশ্বাসঘাতককে আর বিশ্বাস নয়,
প্রিয় দর্শক, আজকে একটা জরুরি টিপস আপনাদেরকে দিচ্ছি। ধরুন আপনার একজন প্রিয়তম মানুষ বা ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিচিত জন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, এরপর বহুদিন পর আবার এসে ক্ষমা চাইল, আপনি তাকে আবার আগের জায়গায় বিশ্বস্ততার মধ্যে কি নেবেন? অবশ্যই নেওয়া উচিত হবে না। যে লোক বা ব্যক্তি বা বন্ধু স্বজন পরিচিতজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ভঙ্গ করেছে আপনার আস্থা, তাকে আপনি আর কখনোই আশ্রয় প্রশ্রয় দেবেন না। তাহলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, দ্বিতীয়বার আপনি হয়তো বিশ্বাসঘাতকতার শিকার হবেন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের সীমান্তের কাছে বেশ কয়েকটি সিরীয় ট্যাঙ্ক এগিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ট্যাঙ্কগুলো সিরিয়ার আস সুওয়াইদার দিকে এগিয়ে যাচ্ছিল। এই এলাকাটি ইসরায়েলের কাছাকাছি অবস্থিত। দক্ষিণাঞ্চলীয় সিরিয়ার ওই এলাকায় গেল কয়েকদিন ধরে সাম্প্রদায়িক সংঘাত ঘটছে। এমত অবস্থায় সেখানে সামরিক ট্যাঙ্ক পাঠানো হয়। সীমান্তের কাছাকাছি সিরীয় ট্যাঙ্ক দেখে ভয় পেয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী। এজন্য ওই ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় তারা। পরে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা ওই এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে সুওয়াইদা শহরে দ্রুজ সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। সেখানে সোমবার 14 জুলাই সকালে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে। এরপরই ওই শহরের দিকে এগিয়ে যেতে থাকে সিরিয়ার ট্যাঙ্ক। শহরটি ইসরায়েলের সীমান্ত থেকে বেশি দূরে নয়। সামরিক সূত্র সংবাদ মাধ্যম ওয়াল্লাকে জানিয়েছে ওই এলাকায় ট্যাঙ্কে অগ্রসরমানতা ঠেকাতে এই হামলা চালিয়েছে ইসরায়েল, কারণ ইসরায়েল চায় না ওই এলাকায় সিরিয়ার সেনাবাহিনী প্রবেশ করুক। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।